এবং জনগণ সরাসরি তার ভোট থেকে বিরত হয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আমরা এখানে 6টি সিটি কর্পোরেশন ঢাকা উত্তর এবং দক্ষিণ, বরিশাল, খুলনা, রাজশাহী সহ আমরা নিজেদের নির্বাচন সহ বর্তমানে গত কয়েকদিন আগে চিটাগাংয়ের মহানগরের নির্বাচন আপনারা প্রত্যক্ষ করেছেন এবং সেই প্রেক্ষাপট আপনারা দেখেছেন যে নির্বাচনের নামে কিভাবে প্রহসন, নির্বাচনের নামে সরকারি সমস্ত মেশিনারিজ যেভাবে ব্যবহার করা হয়েছে, কাদের উপরে? সাধারণ ভোটারদের উপরে। এবং সাধারণ ভোটাররা তাদের ট্যাক্সের পয়সায় সরকার নির্বাচিত করে, সরকারের প্রশাসনকে পরিচালনা করার জন্য একটি নিরপেক্ষ অবস্থান তৈরি করে। সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এখানে সাধারণ মানুষের সাথে সরকার তার মেশিনারিজ অর্থাৎ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, নির্বাচন কমিশন সকলকে সাধারণ মানুষের বিরুদ্ধে দাঁড় করিয়ে রেখেছে। এটা আমরা প্রত্যক্ষ করে আমরা 6টি সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী যারা ছিলাম জাতীয়তাবাদী দলের, সেই সকল প্রার্থীরা আমরা বসে বিশদ আলোচনা প্রেক্ষাপটে বর্তমান সরকারের এইরকম স্বৈরাচার আচরণ, তার মধ্যে আমরা খুলনা থেকে আমরা যে প্রার্থী হয়েছিলেন আমাদের মঞ্জুর রহমান মঞ্জু ভাই, নজরুল ইসলাম মঞ্জু ভাই, তিনি তার পারিবারিক কারণে গতকালকে চলে গিয়েছেন, আমাদের সাথে উপস্থিত হতে পারেননি, এজন্য আমরা দুঃখিত। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রার্থী ছিলেন, সাবেক মেয়র ছিলেন, পার্টির যুগ্ম মহাসচিব আমাদের প্রিয় বড় ভাই জনাব মজিবুর রহমান সরোয়ার ভাই এখানে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রার্থী হিসাবে ডাক্তার শাহাদাত হোসেন। আমাদের এখানে উপস্থিত রয়েছেন ঢাকা উত্তরের যিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তাবিদ আওয়াল। আমাদের এখানে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণের যিনি অত্যন্ত যুদ্ধাংশী মনোভাব রেখেও অবিভক্ত যে মেয়র ছিলেন, আমাদের সাবেক সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা, তার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সর্বোপরি আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু এবং আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ। আমরা আমাদের সামনে বাংলাদেশের সাংবাদিক ভাইরা এবং বোনেরা, উপস্থিত জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকরা, আমাদের বুদ্ধিজীবীরা সকলে এখানে উপস্থিত হয়েছে। আমরা আপনাদের সামনে
কিছু কথা আমরা বলতে চাই এবং আমাদের এখানে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষে যিনি আমাদের প্রার্থী ছিলেন এবং সাবেক মেয়রও ছিলেন, এমপি ছিলেন, তিনি আপনাদের সামনে কিছু ব্যাখ্যা দিবেন যে এই ভোট মানুষ বিরত থাকা উচিত কিনা, এই ভোটে আমাদের অংশগ্রহণ করা উচিত কিনা, এই ভোট নিয়ে আজকে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যেভাবে করায়ত্ত করার চেষ্টা করছে বাংলাদেশকে, সেই ব্যাপারেই সমস্ত কিছু তুলে ধরবেন। প্রথমে আমাদের বরিশালের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট সরোয়ার হোসেন, সরোয়ার ভাই, মঞ্জুর রহমান সরোয়ার ভাই। আজকের সাংবাদিক সম্মেলনে আমাদের যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব বৃদ্ধি আহমেদ, রাজশাহী মেয়র, সাবেক মেয়র জনাব বুলবুল, চিটাগাংয়ের মেয়র প্রার্থী জনাব শাহাদ হোসেন, ডাক্তার শাহ, আমাদের ঢাকা উত্তরের জনাব তাবিত আউয়াল, ঢাকা দক্ষিণের জনাব ইশরাক হোসেন, আমরা সবাই আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এবং আমাদের সম্মুখে আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, আর এর মূল মন্ত্র ছিল গণতন্ত্র। মুক্তিযুদ্ধের চেতনায় যে গণতন্ত্র, সাম্য, সমতা, সামাজিক ন্যায় বিচার, যে বৈষম্যের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশ আজকে মুখ থুবড়ে পড়েছে। আর বাংলাদেশের মানুষের যে অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, এই সরকার কেড়ে নিয়েছে। আমরা রাষ্ট্রযন্ত্রের সাথে, যে সরকারের সাথে অনেক আগেই যে একটা যোগসূত্র ছিল, সেটা আমরা সিটি কর্পোরেশনের ভোট দেখলে আমরা বুঝতে পারবেন। হয়তো সে সময় আমাদের বিষয়টাও কেউ উপলব্ধি করতে পারেনি। এবং বরিশালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কোনো আইন মানা হয়নি। যে পতাকাবাহী গাড়ি নিয়ে তারা ওখানে অবস্থান করেছে, 200 বাড়িতে প্রায় পুলিশের হামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, এবং আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে কোনো লাভ পাইনি বা কোনো সুরাহা হয়নি। তারপরে নির্বাচনের আগের দিন দেখা গেছে যে 20,000 লোকের উপস্থিতি, এবং তারা ভাগ করে তারা এরকম একটা অবস্থা করেছে, এবং প্রত্যেক সেন্টারে গিয়ে তারা ভোট কারচুপি এবং সিল করেছে। এবং আপনারা দেখেছেন যে একমাত্র বরিশাল সিটি কর্পোরেশনের সমস্ত প্রার্থীরা 10:30টার সময় একসাথে উল্টো করেছে। এটা একটা ব্যতিক্রম। সমস্ত প্রার্থী, আমাদের যারা ইসলামিক আন্দোলন ছিল, জাতীয় পার্টি ছিল, বিএনপি এবং আমাদের অন্যান্য যারা প্রার্থী ছিল, প্রায় 5 জন, আমরা 10:30টার সময় আমরা উল্টো করেছি এবং বলছি যে এটা কোনো নির্বাচন নয়। এবং বিভিন্ন জায়গায় ভোট সিল হয়েছে, এবং সেখানে দাসদ বা অন্যান্য যারা ছিল, প্রার্থী ছিল, তারাও সেখানে বিভিন্ন ভাবে নাজেহাল হয়েছে। তারা সেটা সাংবাদিক বন্ধুদের কাছে বলেছে। কিন্তু আমরা দেখেছি, আপনারা জানেন যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনটি যখন হয়েছে, মানুষ বুঝতে পারেনি যে রাষ্ট্রযন্ত্রের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করলে কি হয়। সেটা সংসদ নির্বাচন হওয়ার পরেই তারা উপলব্ধি করেছে যে বরিশালে এরকম একটি ঘটনা হয়েছে। কারণ আমি বরিশাল থেকে 5 বার নির্বাচিত, কিন্তু দেখা গেছে যে এমন একজন প্রার্থী আনছে যাকে কেউ চেনে না, জানে না। হ্যাঁ, এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়ে দিয়ে তারা আমাদের উপর যে আচরণ করেছে, আমরা নির্বাচন কমিশনে কোনো লাভ পাইনি। নির্বাচন কমিশনে গিয়ে কোন রকম তাদের কাছ থেকে কোনো উত্তর পাইনি, প্রশাসনের কাছে কোনো উত্তর পাইনি। তখনই আসলে রাষ্ট্রযন্ত্রের সাথে সরকারের সাথে একটা যোগসূত্র হয়ে গেছে। সেটা আমরা টের পেয়েছি সবাই সংসদ নির্বাচনে। কাজেই আজকে যে মানুষের ভোটের অধিকার, সেটা নাই। স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আপনারা জানেন, 1970 সালের নির্বাচন। সেই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দকে ক্ষমতায় না দেওয়াটাই হচ্ছিল সশস্ত্র সংগ্রামের অন্য বিষয়। কিন্তু আজকে আমরা দেখেন, স্বাধীনতা পাওয়া যত সহজ, টিকিয়ে রাখা তত কঠিন। স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য আজকে গণতন্ত্র খুব দরকার। আপনারা দেখেছেন যে বিভিন্ন ভাবে 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল,
আর ডক্টর রহমত হোসেন নোবেল বিজয়ী বলেছেন সেটা দুর্নীতি হয়েছিল, গণতন্ত্র ছিল না বলে। আজকে আমরা জানি যে দেশে আজকে যতই লোক সরকার চিন্তা ভাবনা করুক, বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে আসছে, সরকার দুর্নীতি থামাতে পারছে না। এর কারণই হচ্ছে দেশে গণতন্ত্র নেই, যার জন্য জবাবদিহিতা নেই এবং পার্লামেন্টে আজকে তাদের বিরুদ্ধে কথা বলার শক্তি নেই। এবং আজকে আমরা যখন দেখি প্রধানমন্ত্রী বলেন একটি শক্তিশালী গণতন্ত্র দরকার, একটি শক্তিশালী বিরোধী দল দরকার, না হলে বলছে না। কিন্তু আমরা দেখি যে গণতন্ত্র না থাকলে যে দুর্নীতি হয়, সেটা আমরা দেখি তাদের মেগা প্রকল্পের সর্বত্র দুর্নীতি। গণতন্ত্র না থাকলে যে আজকে আমরা জানি যে উগ্র সাম্প্রদায়িক দলের সৃষ্টি হয়, আমরা আজকে দেখছি, কিন্তু তার সরকারের কোন রকম টনক নড়ছে না। সরকার সেই ইউপি নির্বাচন পর্যন্ত গিয়ে নৌকা মার্কা দিয়ে দিয়েছে এবং নৌকা মার্কার সাথে যাদের রাষ্ট্রতন্ত্রের আঘাত হয়েছে, তারা মনেই করে যে নৌকা মার্কা যখন দিয়েছে তারা প্রশাসন এবং সব প্রশাসন আওয়ামী লীগ ভাই ভাই আমরা সবাই ভোট চাই। হ্যাঁ, এইরকম একটি অবস্থা হয়ে গেছে এবং পুলিশরা মিছিল করে, প্রশাসনের লোকরা মিছিল করে, মিটিং করে। এবং আজকে দেখেন যেখানে বলছে বিরোধী দল শক্তিশালী বিরোধী দল দরকার, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের সকল প্রধানমন্ত্রীকে গ্রেফতার করেছে মিথ্যা মামলায়। আজকে জনাব জ্যেষ্ঠ চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আসতে দিচ্ছে না বিভিন্ন মিথ্যা মামলায়। এমনকি গতকালকে তাকে 2 বছর সাজা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিরোধী দলকে হাত পা বেঁধে বিরোধী দলকে ছেড়ে দেবে, হাত পা বাধিত সাজা করা যায় না। আজকে এমন একটি অবস্থায় তারা আমাদের ফেলে দিয়েছে এবং তারা বলছে শক্তিশালী বিরোধী দরকার। আসলে সরকার বিরোধী দলকে কোনো রেসপেক্ট দিচ্ছে না, সরকার বিরোধী দলকে কথা বলতে দিচ্ছে না। সেই কারণেই দেশের মধ্যে আজকে অরাজকতা বিশৃঙ্খলা হচ্ছে। আজকে গণতন্ত্র আমাদের জন্য এই দরকার, যে গণতন্ত্র ছাড়া আমাদের চলতে পারে না। কাজে আজকে যে উন্নয়ন করছে, সেই উন্নয়নটাও আমরা এইভাবে এই উন্নয়ন চাই না। আমরা গণতন্ত্র ছাড়া উন্নয়ন চাই না, আমরা উন্নয়নের সাথে গণতন্ত্র চাই। কাজে আজকে নৈতিকতা, আজকে মানবিকতা, আজকে ন্যায় বিচার কোথাও আজকে আমরা কিছু দেখছি না। এমনকি শতবর্ষ আর এমনকি বিজয় দিবস গেল, কোন একটি মানুষ, আওয়ামী লীগের একজন নেতা যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তারা কেউ বলে নাই যে শতবর্ষে আমাদের প্রথম দাবি গণতন্ত্র। তারা কেউ বলে নাই বিজয় দিবসে আমাদের প্রথম দাবি আমাদের গণতন্ত্র। একটি মানুষও তাদের এই বিজয় দিবস শতবর্ষে গণতন্ত্রের কথা উল্লেখ করে নাই। কাজে আমরা জানি যে তারা জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতা থাকতে চায়। আর তাহলে আইয়ুব খানের দোষ ছিল কি? আইয়ুব খান তো মাস্টার অফ ডেভেলপমেন্ট বলতো তাকে। সেই আইয়ুব খানকে আমরা পদধরে সেদিন তো আমরা সেদিন এড়িয়ে গিয়ে আমরা অধিকারের জন্য সেদিন মুক্তিযুদ্ধ করেছিলাম। আর আজকে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে তারা পদদলিত করে তারা ক্ষমতা থাকতে চায়। এবং আমরা আশা করি আমরা চিটাগাংয়ের নির্বাচন দেখে আমরা সবাই চিটাগাংয়ের ডক্টর শাহাদাতকে এবং চিটাগাংয়ের ওখানে আমাদের নেতাকর্মীকে যেভাবে অন্যায় অত্যাচার করেছেন, মামলা দিয়েছেন, এবং আমরা তখন উপলব্ধি করেছি, আমাদের পার্টি উপলব্ধি করেছে যে এটা বরিশাল, রাজশাহী, খুলনা এর আগে যা হয়েছে, চিটাগাংয়ে যা হয়েছে এবং সংসদ নির্বাচনে যা হয়েছে সব একাকার। তখন আমাদের পার্টিও বুঝতে পারেনি যে রাষ্ট্রযন্ত্ররা এভাবে একটি কাজ করবে। কাজেই এর সরকারের সাথে কোনো নির্বাচন করলে কোনো লাভ নাই এবং নিরপেক্ষ সরকার ছাড়া আসলে নির্বাচন কমিশন আজ্ঞাবহ একটি বিষয়। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। কাজে নির্বাচন কমিশন আপনারা দেখেছেন যে তারা ইভিএম তৈরি করেছে, সরকারও তখন কথা বলেনি। বিরোধী দল সবাই ঐক্যবদ্ধভাবে ইভিএম এর বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু তারা সেই শত শত কোটি টাকা দুর্নীতি করার জন্যই তারা ইভিএম পদ্ধতি বেছে নিয়েছে। আজকে আমাদের যখন সুশীল সমাজের 42 জন আইনজীবী 101 জন যখন আজকে সরকারের কাছে নিরপেক্ষ সরকারের ভোটের কথা বলছে, ভোটের দুর্নীতির কথা বলছে, কিন্তু তারা আজকে কথা শুনছে না। কাজী এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা আন্দোলন করব, জনগণের পাশে থাকবো এবং মানুষের ভোট, যাতে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। আমরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সেই বহুদলীয় গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে চাই। যে গণতন্ত্র পার্লামেন্টের পদ্ধতিতে, আপনারা জানেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজকে গ্রেফতার হয়েছেন, তার নেতৃত্বে পার্লামেন্টের পদ্ধতি নির্বাচন হয়েছে। আমরা বহুদলীয় গণতন্ত্র আমরা ফিরিয়ে আনতে চাই। এজন্য আমাদের আন্দোলন সংগ্রাম করা দরকার। আন্দোলন ছাড়া, আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমাদের কোনো লাভ হবে না। সেজন্য আমরা চাই আমরা একটা প্রোগ্রাম কর্মসূচি দিয়েছি চিটাগাং, বরিশাল, রাজশাহী, খুলনা, আমরা সব জায়গায় প্রোগ্রাম দিয়েছি এবং আমরা জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন যে হবে না, হওয়া উচিত নয়, এবং সেজন্য আমরা তুলে ধরবো এবং ঐক্যবদ্ধ আন্দোলন করবো ইনশাআল্লাহ। সেটা আপনাদেরকে পরে প্রোগ্রামটা জানিয়ে দেওয়া হবে। আমাদের চিটাগাং থেকেই আমাদের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।
এবারে আপনাদের সামনে তার অভিজ্ঞতা এবং নির্বাচনের যে সহিংসতা প্রত্যক্ষ করেছেন সদ্য চিটাগং সিটি কর্পোরেশনের আমাদের জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, এবং আপনাদের সামনে যে সংবাদ সম্মেলনের কাগজটি আমরা দিয়েছি সেটি হলো চিটাগাংয়ের প্রেক্ষাপটের উপরে। তো আমরা আপনাদেরকে সহায়তা করার জন্য এই কাগজটি আমরা দিয়েছি, এবং এবারে আমাদের সামনে আপনাদের সামনে তার ব্যক্তিগত এবং দলীয় যে অনুভব বা যে অনুভূতি আপনাদের সামনে প্রকাশ করবে। জাতির কাছে আপনারা জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা যে উদ্যোগ নিচ্ছি এই উদ্যোগকে আপনারা সহযোগিতা করবেন। এবারে বক্তব্য রাখছেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী দলের প্রার্থী ডাক্তার আসসালামু আলাইকুম সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের এই কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য। আমার আসলে লিখিত বক্তব্য আমি যাচ্ছি না, কারণ এটা আসলে বিশাল আমি চিটাগংয়ে প্রেজেন্ট করেছি, যে জন্য আমি এই বক্তব্যে যাচ্ছি না লিখিত বক্তব্য। আমি আমার যে অবজারভেশন এবং রিসেন্ট যেহেতু চট্টগ্রামে নির্বাচন হয়েছে এবং ইভিএম নিয়ে যে কথাগুলো এসেছে এটার উপর কিন্তু আমার কিছু স্টাডিও আছে। আমি আসলে এই কথাগুলো আপনাদের বলতে চাচ্ছিলাম। বিশেষ করে 2018 ইলেকশনে 6টি আসনে ইভিএম দিয়ে পরীক্ষামূলকভাবে নির্বাচন তারা করেছে। একটি আসন ছিল আমার চট্টগ্রাম সিটির 9 আসন, যেখান থেকে আমি নির্বাচন করেছিলাম জেলে থেকে। আমাকে নির্বাচনের ঠিক 2 মাস আগেই ঢাকা থেকে গ্রেফতার করা হয় 7 নভেম্বর 2018 সাল। মানে নির্বাচনের মেকানিজম করার জন্য মূলত 2 মাস আগে আমাকে বিনা কারণে গাইবি মামলা দিয়ে, অথচ যেদিন আমাকে গ্রেফতার করা হয় ঢাকা কোর্ট থেকে, সেদিন কিন্তু তথাকথিত একটি সংলাপ চলছিল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ঠিক 12টার দিকে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে গাইবি মামলা থাকলে তাদেরকে কাউকে গ্রেফতার করা হবে না। বাট 4টার দিকে আমাকে ঢাকা কোর্ট থেকে ওই গাইবি মামলায় গ্রেফতার করা হলো ওই দিনই। কাজে এদের কোনো প্রতিশ্রুতির কোনো ঠিক নেই। আজকে এই যে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন, ভোট চুরি এবং ভোট ডাকাতি দুভাবে তারা করে। ভোট চুরিটা কিভাবে করে আর ভোট ডাকাতিটা কিভাবে করে সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি। ভোট চুরিটা হচ্ছে ইভিএম এ আপনি দেখেন, আমরা বারবার 7টি শর্ত আমি দিয়েছিলাম নির্বাচনের আগে। আমি তাদেরকে বলেছিলাম ঠিক ফেব্রুয়ারি থেকে, কিন্তু যখন এই মার্চের নির্বাচন ছিল ফেব্রুয়ারিতে কিন্তু এই শর্তগুলো আমি দিয়েছি। এই নির্বাচনের ঠিক 1 মাস আগে কিন্তু এই শর্তগুলো আমি দিয়েছি। আমার যে শর্তটা ছিল মূলত হচ্ছে ইভিএম এর 2টো প্যানেল থাকে, একটা হচ্ছে অপারেটিং প্যানেল আর একটা হচ্ছে ব্যালট প্যানেল। যেহেতু আমরা 2018 সালের যে এক্সপেরিয়েন্স সেটা থেকে দেখেছি যে ব্যালট প্যানেলে তাদের লোক থাকে, আর যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং প্যানেলে দেন ব্যালট প্যানেলটা যেহেতু খুলে যায় অটোমেটিক্যালি এদের যদি কোনো লোক থাকে সেটা আর ধানের শীষে পড়ে না, সেটা নৌকাতেই পড়ে। এই কথাটা কিন্তু যেহেতু আমি ভুক্তভোগী যারা সে সময় যারা ভোট দিতে গিয়ে আমাকে ভোট দিতে পারেননি তাদের কাছ থেকে এই কথাগুলো শোনার পরে আমি স্পেসিফিকলি এই কথাটাই বলেছি যে ব্যালট প্যানেলকে সুরক্ষা দিতে হবে। আমার নাম্বার 1 দাবি ছিল এটা। তবে 2 নম্বর দাবি ছিল যেহেতু ইভিএম এ ভোট হচ্ছে সেটা তো ডিজিটাল ভোট, কাজে এনআইডি কার্ড ছাড়া কেউ যাতে ভিতরে ঢুকতে না পারে। এবং 3 নম্বর দাবি ছিল যেহেতু সিটি কর্পোরেশন ইলেকশনে সমস্ত জায়গা থেকে, যেহেতু 2015 সালে চট্টগ্রামরা জানেন সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী সন্ত্রাসীরা গিয়ে ভোট সেন্টার দখল করে সে সময় ভোট ডাকাতি মহোৎসব করেছিল। সে এক্সপেরিয়েন্স থেকে আমি বলেছিলাম যে বহিরাগত কেউ যেতে পারবে না, যদি যায় এনআইডি কার্ড যদি শো করতে না পারে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে হবে। এবং 4 নম্বর একটি শর্ত আমি দিয়েছিলাম যেটা আসলে ভারতে লোকসভা যে নির্বাচন হয়েছে গতবারে, সেখানে মাদ্রাজ হাইকোর্ট থেকে একটি রায় দিয়েছিল যেটাকে আমরা বলেছিলাম ভিভিপিএটি,
ভোটার্স ভেরিফিকেশনস, পেপারস, অডিট, ট্রায়াল সিস্টেম। এই ভিভিপ্যাট যদি না থাকে, তাহলে কোন ক্রমে আপনার ওই রেকর্ডিং সিস্টেমটা যদি না থাকে, এই ভোটের আসলে কোনো অর্থ থাকে না। কাজে এই মেশিনের কোনো দাম থাকে না। কাজে এই যে আপনার 4টা মেইন শর্ত দিয়েছিলাম আমি নির্বাচনের আগে, এই শর্তের একটিও মানা হয়নি। তাহলে ভোট চুরিটা হলো কিভাবে? ব্যালট পেপারটা যখন অরক্ষিত ছিল, সুরক্ষিত ছিল না, আমাদের যে ভোটাররা এত মামলা হামলা নির্যাতন, আগের দিন হাজার 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 বহিরাগত সেন্টার দখল করে ফেললো নির্বাচনের দিন। সকালে আমাদের এজেন্টদেরকে মেরে বের করে দিল, মেয়েদের গায়ে হাত দিল, মেয়েদেরকে মানে যা করা হলো সেটা আমি এখানে বলতে চাই না। তো কাজে এইভাবে যখন তারপরেও তারা ভোটাররা গিয়ে গেল, ব্যালট প্যানেল সুরক্ষিত না থাকার কারণে তারা ভোট দিয়ে দিল, এটা হলো চুরি। ঠিক আছে? কারণ এই যে চুরির মধ্যে তারা কিন্তু সেখানে ভোটের যে পার্সেন্টেজ হওয়ার কথা ছিল, আমি নিজে কিন্তু ভোট সেন্টারে গিয়েছি, প্রায় 15টা ভোট সেন্টার, 60টি কক্ষে আমি গিয়েছি। প্রতিটি কক্ষে আমি 2টো পর্যন্ত আমি যেটা দেখেছি 4 থেকে 6% বেশি হওয়ার কথা না, এবং অনেক সাংবাদিক কিন্তু তারা নিজেরাই গিয়েছে এবং তারা সেটা বলেছে। কিন্তু দেখেন 2টোর পরে 3টা 4টা এই 2 ঘন্টায় ভোটের পার্সেন্টেজ হয়ে গেছে 22.5%। মানে 6% যদি আমি ধরি, 16.5% তারা চুরি করে ফেলেছে শেষের 2 ঘন্টায়। সেটা হচ্ছে ডাকাতি। তাহলে ডাকাতিটা করে কিভাবে? সেটা হচ্ছে ইভিএম এ একটা ইন্টারেস্টিংলি প্রিসাইডিং অফিসারের কাছে তাদের কিছু ভোট দেয়া থাকে, সেটা মাঝে মধ্যে থাকে। জাতীয় ইলেকশনে ছিল 50%, এই ইলেকশন গুলোতে তারা বলেছে আমাদেরকে 5%, যেটা আমি শুনেছি তাদের কাছে 20% এই অ্যাক্সেস ছিল। যার প্রেক্ষিতে ওই যে আপনি ব্যালেটে যেটা লিখে লিখে যেটা চুরি করতে হয়, এখানে লাগছে না। সেটা আপনার একটা আঙ্গুলের বাটন টিপ মারলে 1 সেকেন্ডে আপনার হাজার হাজার ভোট ডাকাতি হয়ে যাচ্ছে। দিস ইজ ইভিএম। এই ইভিএম এর মানে এদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে আওয়ামী লীগের, তারা বিভিন্ন দেশ ঘুরে তারা খুঁজে বের করে কোথায় চুরি করা যায়, কিভাবে ডাকাতি করে নির্বাচন করা যায়। এই থিঙ্ক ট্যাঙ্কারদের কাজ হচ্ছে। এবং এরা একটা ইভিএম একটা নিয়ে এসেছে, ঠিক কিছুদিন পর দেখবেন আরেকটা সিস্টেম তারা নিয়ে আসবে, যেটা হচ্ছে আরো বেশি সেখানে ডাকাতি করা যায়। কাজে এই জন্য আমাদেরকে আসলে এই জিনিসগুলো বলতে হবে। যেহেতু ইভিএম নিয়ে আমার কিছু স্টাডি আছে আগের থেকে, এগুলো আমি জানি দেখে আমি এই কথাগুলো বারবার নির্বাচন কমিশনকে বলেছিলাম। এই জন্য আমি বলেছি আমি মামলা করব। কেন? কারণ প্রায় 7 থেকে 8-10টা ধাপে তারা এই চুরি এবং ডাকাতিটা করেছে। নির্বাচনের 7 দিন আগে থেকে মামলা দেওয়া, ওই যে গাইবি মামলা, আজগুবি মামলা, আমাদের চিটংয়ে বলে আজগুবি মামলা, গাইবি মামলা, অনৈতিক মামলা। তারপরে 3 দিন আগে থেকে ধরপাকড় শুরু হয়ে যায়, এজেন্টদেরকে ধরে নিয়ে যায়, মামলা থাকে না, তাদেরকে মামলায় দিয়ে দেয়। ঠিক নির্বাচনের 2 দিন আগেও আমি সংগ্রাম করেছি। আজকে আপনি দেখেন এই একটা নির্বাচন, যেখানে নির্বাচনের আগের দিন পরে প্রায় 6 জন সহিংসতায় নিহত হয়েছে। তাহলে সুষ্ঠু নির্বাচন করার জন্য তাদের কি কোনো চিন্তা ছিল না? তাদেরকে আমরা বারবার বলেছি যে আপনাদের প্রশাসন যন্ত্র তাদেরকে অন্তত পক্ষে এই নির্বাচনে আপনারা মিনিমাম কিছুটা আমাদেরকে স্পেস দেন, যাতে করে আমাদের ভোটাররা ভোট সেন্টারে যাক। আপনারা বারবার বলছেন এই করোনাকালীন সময় দেখুন, যখন আওয়ামী লীগের কোন নেতা ঘর থেকে বেরোয়নি, আমি ডক্টর শাহাদাত প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা ত্রাণ পৌঁছেছি। আমি নিজে বাংলাদেশের সর্বপ্রথম আমি সম্ভবত 20 মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমি করোনাকালীন সময়ে আমার কর্মসূচি শুরু করেছি, যখন রেজাউল করিম বলছিল সাবান দিয়ে হাত ধুন, নৌকা মার্কায় ভোট দিন। এটা আপনারা দেখেছেন। তো এই যে আপনি অবস্থা, আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে সেই সময় মাঠে দেখা যায়নি। তখন তাদের খাটের নিচে আপনার ওই তেলের খনি পাওয়া গেছে, মাটির নিচে পাওয়া গেছে চালের খনি। ঠিক আছে না? এগুলি তারা করেছে। আর শাহেদ এবং সাবরিনাদের মতো কিছু আওয়ামী লীগ নেতা তখন রাতারাতি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছে স্বাস্থ্য খাতের দুর্নীতি করে। কাজে এই যে যখন প্রেক্ষাপট এই নির্বাচনে আসলে ইনফ্যাক্ট আমার যে অ্যানালাইসিস, তারা একটা
কমপ্লিটলি আজকে একদলীয় একটা ব্যবস্থা দিকে তারা চলে গেছে। নৌকার প্রতীক মানেই বিজয়, এটা এখন মানে অ্যাবসলিউট হয়ে গেছে যে নৌকা মানেই বিজয়, নৌকা মানেই বিজয়। এখানে কোনো অন্য প্রতীক আমরা ধার ধারি না, আমরা নৌকা দেখলে তাকে বিজয় করাতেই হবে। এবং খুব ইন্টারেস্টিংলি আপনি দেখেন যে আজকে আওয়ামী লীগের নেতারাই কিন্তু এগুলি বলছে। মির্জা কাদের কিন্তু সরাসরি বলেছে যে নির্বাচনের ব্যাপারে, ইভেন কটাক্ষ করে বলেছে 64 বছর বয়সে আপনাকে কি ভোট ডাকাতি করতে হয়। কাজে এগুলি এদেরই কথা। মাহমুদ তালুকদার কি বলেছেন সেটা আপনারা শুনেছেন, স্পষ্টভাবে বলেছেন। সাখাওয়াত সাহেব কি বলেছেন, বুদ্ধিজীবীরা কি বলছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিভিন্ন এখানে অনেক সাংবাদিকরা আছেন, অনেক বড় বড় নিউজ পেপারের, ওনারাই লেট নিউজ করেছে ডাক্তার শাহাদাত প্রথম দিনে 3টা সেন্টারে শূন্য ভোট পায়, 5 দিন পরে 22টা সেন্টারে শূন্য ভোট পায়। মানে প্রথম দিন তাড়াহুড়া করার মধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছে, তো 3টা সেন্টারে শূন্য ভোট দিয়ে দিয়েছে। পরে যখন আমি মামলা করবো বলেছি যে প্রতিটি ইভিএম এর ট্রেসিং পেপার আমাকে দিতে হবে, তারপর তারা 22টা সেন্টারে দেখিয়েছে শূন্য ভোট। ওই ইন্টারেস্টিংলি যেটা 22টা সেন্টারে শূন্য ভোট দেখিয়েছে ওগুলিতে সবাই কিন্তু 2015 সালের ওই ভোট ডাকাতির সময়ও সব কাউন্সিলর গুলো আমাদের, মানে আমাদের সবচেয়ে বেশি ভোট ব্যাংক যেখানে 22টা সেন্টার। আমার নিজের বাড়ি যেখানে বাঁকুড়িয়া, আমার বাড়িতে মানে 8টা ফ্ল্যাটে 50টা ভোট আছে, ওইখানে আমাকে পুরো সেন্টারে ভোট দিয়েছে 15টা ভোট, 15। তাহলে কি অবস্থা আপনি দেখতে পারেন। আমার এই যে 22টা সেন্টার বলছেন, এক এক সেন্টারে আমার 200-250 সেন্টার কমিটি ছিল, তাহলে তারা গেল। এজেন্ট তো মেরে বের, আচ্ছা এজেন্ট গুলো বাদ দেন, এজেন্ট তো মেরে বের করে দিচ্ছে, কিন্তু সাধারণ ভোটার যে গেল, তাহলে ওই যে যেটা আমি বারবার বলছি ইভিএম এর ব্যালট প্যানেল সুরক্ষা না, তারা ওই যে প্রিসাইডিং অফিসারের 20% ভোট তারা যোগ করে দিয়েছে এক নিমিষেই। এই যে একটা অবস্থা যেখানে দাঁড়িয়েছে, আর ওখানে তো একটা সন্ত্রাসীদের মিলন মেলা ছিল, আপনারা দেখেছেন যে অস্ত্র উঁচিয়ে ওই যুবককে ট্রেস করতে প্রশাসনের 1 সপ্তাহ লেগে গেল, এখন কিন্তু গ্রেপ্তার হয়। অথচ আমাদের যে কমিশনার ইসমাইল আলী প্রতিবাদ করেছিল তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে। কাজে এখানে ইনফ্যাক্ট কোনো কেউ প্রতিবাদও করতে পারছে না। মানে একটা রেজিমের বিরুদ্ধে আমরা সংগ্রাম, একটা দানবের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। কাজে এইভাবে তো দেশ চলতে পারে না, এইভাবে আসলে কোনো নির্বাচন হতে পারে না। আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন, এবং সেটা একটা নিউট্রাল বডির মাধ্যমে। কারণ এই সরকার কমপ্লিটলি ব্যর্থ হয়েছে, কমপ্লিটলি ফেলিওর হয়েছে। তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে গত 12 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করে, হিস্ট্রি যদি দেখেন, তাদের এই 12 বছরের ইতিহাসে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের কোন নজির তারা দিতে পারবে না। বরঞ্চ তারা দিতে পারবে অমানবিকতা, অনাচার, অত্যাচার, পাষণ্ডতার একটা ইতিহাস তারা তুলে ধরতে পারবে। গ্রেপ্তার, হামলা, মামলা, নির্যাতন, খুন, সন্ত্রাসের এই কথাগুলো তারা তুলে ধরতে পারবে। কাজে আমরা মনে করি যে এই যে এখানে যে জিনিসগুলো আমি চিটাগংয়ের সিটি কর্পোরেশন ইলেকশন নিয়ে আমি এই যে আমাদেরকে বারবার প্রতারণা করা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে হ্যাঁ আপনাদের এই দাবিগুলো আমরা মেনে নিই, আপনারা নির্বাচন আসেন, আমরা নির্বাচনে যে আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়, কিন্তু নির্বাচনের 4-5 দিন আগে থেকে তাদের এই ধরনের কার্যকলাপ তারা শুরু করে, এবং নির্বাচনের দিন কি হয় সেটা আপনারা ভালো করে জানেন, যেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। কাজে আমি মনে করি আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমাদের এই প্রেক্ষিতে কিছু নগর সমাবেশ হবে। আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য বডির মাধ্যমে সামনে নির্বাচনগুলো হোক, এই দাবিতে এবং এই ভোট ডাকাতির মহোৎসবের প্রতিবাদে আমাদের 6টি নগরে আমরা উইদিন শর্ট টাইম আমরা 6টি মহাসমাবেশ করব। 6টি মহাসমাবেশ হবে, এগুলো আমরা পরে ডিক্লেয়ার করছি। আমি এরপরে আমার এখানে 2জন ছোট ভাই আছেন যারা ঢাকাতে অত্যন্ত জনপ্রিয়, ওনারা বক্তব্য রাখবেন। আমি আমার পাশে আছেন ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের যিনি জনগণের মেয়র হিসেবে খ্যাত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমি ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য
একটু পিছনে নিয়ে আসেন। আমাদের সময় তো আমি কিন্তু ভিজা দিয়ে আমার সামনে বিসমিল্লাহিররহমানিররহিম। আমি প্রথমে আজকে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা এসেছেন। আসলে জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা যে গণতন্ত্রের পুনরুদ্ধারের যে লড়াই রয়েছে, সেখানে আপনাদের ভূমিকা জাতি আজীবন মনে রাখবে। আমি যেহেতু আজকে শুক্রবার নামাজের সময় আমি খুব শর্টে দুই একটি কথা বলবো। আপনারা জানেন যে গত বছর ফেব্রুয়ারি মাসে ঢাকা উত্তর এবং সিটি কর্পোরেশনে নির্বাচন হয়েছিল। আসলে আমি নির্বাচন নিয়ে আর কিছু বলবো না, নির্বাচনে কি হয় এটা আমরা বহুবার বলে ফেলেছি। একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে তারা নির্বাচন গুলাকে কিভাবে কারচুপি করছে এটা পুরো জাতি দেখছে। তা আমি সামনের দিনগুলো নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। আসলে এই ইভিএম হোক বা আমরা যে বিভিন্ন সময় বৈঠক করি, ইলেকশন কমিশন, এই সবই বোগাস, সবই ভুয়া। এগুলা করে কোনো লাভ হবে না। আমরা কার কাছে বিচার দিব, কার কাছে বিচার চাইবো এবং কার অধীনে আমরা নির্বাচন করব, আমাদের এই জিনিসগুলো ভাবতে হবে। বাংলাদেশে যদি আরো 1000টাও নির্বাচন হয় এই সরকারের অধীনে, একই ফলাফল হবে। এখানে একমাত্র আমাদের যে প্রচলিত একটি ব্যবস্থা ছিল, কেয়ারটেকার সরকার ব্যবস্থা, সেই ব্যবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে আর কোনোদিনও ফেরত যাবে না। তো আমরা আগামী এই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে বলেছেন 6টি সিটিতে আমাদের কর্মসূচি হবে। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা জনগণের কাছে আমাদের কথাগুলো তুলে ধরবো এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং আমি বলতে চাই যে আওয়ামী লীগের যারা রাজনীতিবিদরা রয়েছেন, আপনারা কি করছেন? আজকে দেশ তো রাজনীতিবিদরা চালাচ্ছে না, চালাচ্ছে একদল গুন্ডা মাফিয়া সন্ত্রাসীরা। তো আপনাদের কি মানে একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে এবং একজন রাজনীতিবিদ হিসেবে ন্যূনতম চক্ষু লজ্জা এবং আত্মসম্মান তো থাকা উচিত যে এইভাবে ভোট চুরি করে আপনারা সেই দাম্ভিকতা দেখাচ্ছেন, ক্ষমতার দাম্ভিকতা। আমার নির্বাচন যদি এভাবে কারচুপি হতো, আমি লাথি মেরে সেই ভোটের বাক্স ফেলে দিয়ে আমি জনগণের কাছে। তো আমি বলতে চাই যে আমি আর বক্তব্য দীর্ঘ করবো না, যেহেতু আজকে জুম্মাবার। আমি আমার রানিং মেট আমাদের ঢাকা উত্তরের জনতার মেয়র জনাব তাবিদ আওয়াল, ওনাকে বক্তব্য চেয়ারটা একটু পার তাবিদ ভাই আর কই যাবো পিছিয়ে জায়গাটা এমনি করে কথা বলতে না না, আপনার ধমক দিয়ে কথা বলতে সুন্দর করে বলবেন ভাই। চাপান হেরে মানে কি বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত মঞ্চে আমাদের বাংলা জাতীয়তাবাদী সিনিয়র যুগ্ম মহাসচিব, উপস্থিত আমার রানিং মেট এবং অত্র নগর সিটি কর্পোরেশনের মেয়র ক্যান্ডিডেটগণ এবং আপনাদের মাধ্যমে সকল নগরবাসীকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে 1 বছর পূর্তি হতে যাচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা তামাশা নির্বাচন সমাপ্ত হয়েছিল। তার আগে থেকেও তারপর থেকেও আমরা দেখছি যে পুরো বাংলাদেশে প্রত্যেকটি নির্বাচনের চিত্র কিন্তু আরো ভয়ানক দিকে চলে যাচ্ছে। জনগণকে
বাধ্য করা হচ্ছে জোর করে নির্বাচন থেকে বিমুখ করার জন্য। যে কিছু জনগণ সাহস করে চাচ্ছে ওনাদের ভোটের অধিকার নিজেরা রক্ষা করার জন্য, ভোট দেওয়ার জন্য, সেই ভোটারদেরকে গুন্ডা, সন্ত্রাস, চাঁদাবাজদেরকে দিয়ে ভোট কেন্দ্র দখল করে ওনাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তো এইসব চিত্র আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি। আমরা আগে বলেছিলাম যে আমাদের আন্দোলন খালি নির্বাচন করা আন্দোলন না, আমাদের বৃহত্তর আন্দোলন সবসময় চলমান আছে এবং রবে। সেটা হলো গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার রক্ষা করার জন্য। সেই সুবাদে 1 বছর পরে হলো আমরা আবার জনগণের মাঝে, জনগণকে সাথে নিয়ে আবার আমরা পুরো দেশকে দেখাতে চাচ্ছি, মনে করে দিতে চাচ্ছি যে ভোটের অধিকার যতক্ষণ না সবাই ফেরত পাবেন, আমাদের আন্দোলন চলমান থাকবে। গণতন্ত্র যতক্ষণ না ফেরত আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়া যতক্ষণ না ফেরত আসবে, তখন এই নির্বাচন তো একদিনের ব্যাপার। নির্বাচনের পরেও সাধারণ নগরবাসীরা কিন্তু ভোগান্তির কোনো শেষ নাই। সাধারণ নগরবাসীরা ওনাদের নগর সিটি কর্পোরেশন থেকে বা নগর ক্রেতা যেটা আমরা বলতে চাই, তাদের থেকে কোনো সার্ভিস পাচ্ছে না। ওনাদের যত প্রত্যাশা ছিল, যত আশা ছিল, একটাও কিন্তু পূরণ হচ্ছে না। কেন? কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে অথবা জনতার ম্যান্ডেট নিয়ে ভোটের অধিকার বিহীনই কিছু জোর করে কিছু মানুষ তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে নিয়োগ করা হচ্ছে। তো সেই সুবাদে আমরা তুলে ধরবো নির্বাচনের চলমান অনিয়ম, এবং আমরা তুলে ধরবো যে নগরবাসীদের যে ভোগান্তি, একটা সুস্থ নির্বাচন ছাড়া বা সুস্থ নির্বাচন প্রক্রিয়া ছাড়া একজন যদি জনপ্রতিনিধি হতে চায়, সেগুলো ফলাফলটা কি হতে পারে। আমরা বিগত অন্যান্য সিটি কর্পোরেশনও দেখেছি, ঢাকার উত্তরে আমরা আগামী দিনে পরিষ্কারভাবে আবার আপনাদের সামনে পেশ করব। আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমাদের এই কর্মসূচিতে এবং আন্দোলনে সম্মিলিত থাকার জন্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা ইতিমধ্যেই যে 6টি মহানগর নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলছি, এর বাইরেও কিন্তু আমাদের মহানগর রয়েছে এবং সেখানেও আমাদের প্রার্থীরা ছিল, তাদেরও আমরা আগামীতে সম্পৃক্ত করব। এটা বৃহত্তর একটি নির্বাচনবিহীন যে স্বৈরাচার সরকারের প্রতিষ্ঠিত হচ্ছে, বাংলাদেশকে আজকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের যে স্বাধীন সুবর্ণ জয়ন্তীর উপহার স্বৈরাচার, গণতন্ত্র, না বিদেশে টাকা পাচার করা, না এদেশের প্রাতিষ্ঠানিক যে গণতন্ত্র সেটাকে প্রতিষ্ঠিত করা। এই প্রেক্ষাপটে আমরা আমাদের এই 6টি মেয়র আমরা প্রারম্ভিকভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করে, এই কারণে যে আজকে আপনারাও কিন্তু ভুক্তভোগী। আজকে বাংলাদেশের বড় বড় সাংবাদিক যারা আছেন আজকে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কোথাও 6 মাস, 1 বছর, 1.5 বছর পর্যন্ত জেল খেটেছে। তো আমরা বলতে চাই যে আজকে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিতে আমাদের সামনে উপস্থিত ঘোষণা করবেন আমাদেরই সহকর্মী এবং বড় ভাই, যার বরিশাল সিটি কর্পোরেশনের এই প্রার্থী এবং সাবেক এমপি ছিলেন আমাদের অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। এই আজকের এই কর্মসূচি ঘোষণার পরে আমাদের সাংবাদিক সম্মেলন এখানেই শেষ হবে। আমাদের প্রশ্ন কি নেবেন, তারপরে আমরা এই সাংবাদিক সম্মেলনের শেষের পরে আমরা ব্যক্তিগতভাবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা আজকে আপনারা সবার বক্তব্য দিয়ে আপনারা অবগত হয়েছেন যে আসলে আমরা গণতন্ত্রের জন্য, আমরা ভোটাধিকারের জন্য আমরা কথা বলছি।
এবং আজকে আমাদের এখানে আপনাদের সবার পরিচয় পেয়েছেন। আমাদের এখানে সিনিয়র মহাসচিব এবং মেয়র প্রার্থীগণ আমাদের এখানে উপস্থিত রয়েছে, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত অন্যান্য ভাইয়েরা। আসসালামু আলাইকুম। আমাদের যে আজকে আমরা দেখলাম চিটাং নির্বাচনের পরে আমাদের মধ্যে একটা আমাদের বিবেক নাড়া দিয়েছে। আমাদের আমরা চিন্তা করলাম যে আসলে আমাদের এখানে যা ঘটছে বরিশাল, রাজশাহী, খুলনা, আজকে চিটাং নির্বাচনগুলোর অবস্থা দেখে আমরা মনে করলাম যে সরকারের সামান্য সুবুদ্ধির উদয় হয় না। সরকার সামান্যভাবে কোনোভাবেই সরকার ফিরছে না, কোনোভাবেই সরকার একটা ক্ষমতার বিষয় না, শুধুমাত্র নির্বাচনের অধিকার। অথচ সরকার প্রায় বলে থাকে গণতন্ত্রের কথা, কিন্তু নির্বাচনে যাতে করে বিএনপি প্রার্থী না হতে পারে সেটা আগে থেকেই সরকার একটা প্ল্যান করছে। আমরা আসলে জনতার সামনে আমাদের উপস্থিত হওয়া দরকার। সেই কারণেই আমরা আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এবং কিছু কর্মসূচি ঘোষণা করছি। এবং যেটা হলো আমরা শান্তিপূর্ণভাবে, যেখানে আজকে প্রধানমন্ত্রী বলছেন যে বিরোধী দল শক্তিশালী না, বিরোধী দল আজকে কোনো কথা বলছে না এবং শক্তিশালী বিরোধী দল দরকার। অথচ আপনারা জানেন যে আজকে কি অবস্থা। আপনাদেরকে যখন দেশে একটা ক্রাইসিস থাকে তখন আমাদের সাংবাদিক বন্ধুরা রাজনীতিবিদদের পাশে এসে দাঁড়ায়, কিন্তু দেখা যায় আজকে ডিজিটাল আইন করে সাংবাদিকদের কিভাবে আজকে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কাজেই আজকে আমরা বুঝতে পারি সরকার সুকৌশলে আজকে দেশে একটা বিশৃঙ্খল একটা আইন, বিভিন্ন আইন করে তারা সরকার ক্ষমতাটাকে নিয়ে যাচ্ছে, ক্ষমতায় থেকে সরে যাওয়ার প্রশ্ন সরে যাচ্ছে না। এবং সরকার মানুষের অধিকার দিবে না যাতে করে মানুষ তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে। তো আজকে আমরা জানি যে স্থানীয় সরকার এটি একটা ক্ষমতার কোনো বিষয় না। তারপর আমরা দেখি সরকারের প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেক ভোট করলে প্রত্যেক পদ সরকারের দরকার। কাজেই এখানে আমরা কিছু কর্মসূচি নিয়েছি এবং সেগুলোতে আমরা চিটাং যেতে চাই। চিটাং গিয়ে আমরা জনমানুষের কাছে বলবো যেখানে কেমন ভোট হয়েছে আপনারা জানেন। হ্যাঁ, তা আমরা সেজন্য আমরা চট্টগ্রামে 13ই ফেব্রুয়ারি আমরা চট্টগ্রামে এই জন্য এই ভোট কারচুপির প্রতিবাদে একটা সমাবেশ হবে এবং ঢাকা থেকে আমরা চট্টগ্রাম যাব। এরপরে আমরা বরিশালে 18ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা বরিশালে একটা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। তারপরে খুলনায় 27শে ফেব্রুয়ারি শনিবার খুলনায় আমরা একটা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। রাজশাহীতে 1 মার্চ একটা সমাবেশ করার চিন্তা করেছি এবং এরপর ঢাকা উত্তর এবং দক্ষিণে 3রা মার্চ এবং 4ঠা মার্চ ঢাকা দক্ষিণ। এভাবে আমরা 6টা ঢাকা উত্তর দক্ষিণ সব মিলিয়ে আমরা 6টা মহানগরে আমরা 6টা কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা জনতার সামনে আমাদের ভোটের অধিকারের কথা বলতে চাই, গণতন্ত্রের পুনরুদ্ধারের কথা বলতে চাই। আজকে আমাদের শুধু স্পেস নাচ দিয়ে আমাদের সবাইকে বিভিন্ন আগ্রাসন চালিয়ে বন্ধ করে যদি শক্তিশালী বিরোধী দলের কথা বলা হয় তাহলে আসলে এটা দুঃখজনক। আজকে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়ে আমরা বলতে চাই জনগণের মধ্যে আমাদেরকে যেতে কোনো বাধা যাতে না দেওয়া হয় এবং আমরা যেতে চাই গণতান্ত্রিক অধিকার হিসেবেই আমরা আমাদের সমাবেশ করতে চাই। কাজেই আমরা ইনশাল্লাহ আমরা সমস্ত জায়গাগুলোতে জনগণকে আমরা আমাদের এই বিষয়গুলো তুলে ধরবো যে সরকার কিভাবে একটি নির্বাচন কমিশন আজ্ঞাবহ হয় এবং কিভাবে এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন করা উচিত নয়। সেজন্য আমরা বলবো যে আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চাই। এটি আজকে আমাদের সবচেয়ে বড় দাবি। আমরা আমাদের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চাই। এটি আমাদের মূল কথা এবং এটি কথা বলেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে এই সমাবেশ করতে চাই। কাজে আজকে আমরা আপনাদের সমাবেশে দেখা হবে। আপনারা আমাদের জন্য আপনাদের সকল প্রকার সহযোগিতা চাই যাতে করে আমরা এই কর্মসূচিগুলো পালন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু এই সমাবেশের মাধ্যমে আপনারা আসলে কি অর্জন করতে চান?
শুনেন, আপনাদের এই যে প্রশ্নের জবাবে আমি চট্টগ্রামের এই নির্বাচনের ব্যাপারে সারাওয়ার ভাই যেটা বলতে চাচ্ছিলেন, যে চট্টগ্রাম নির্বাচনটি আমরা মনে করেছিলাম চট্টগ্রাম একটি পোর্ট সিটি এবং চট্টগ্রাম ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা একটি সুন্দর গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চট্টগ্রামে দিবে। কিন্তু আমরা দেখেছি সেখানে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র, আওয়ামী লীগ সরকার মিলে মিশে একাকার হয়ে গেছে। কাজে এখন এই যে নগর সমাবেশ নামে আমরা যে 6টি নগর সমাবেশ, আমরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে, জনগণ আমাদের প্রধান শক্তি, আমরা তাদের কাছে অ্যাপিল করব যে আমরা একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন একটি সুষ্ঠু বোর্ডের আন্ডারে চাই, একটি নিরপেক্ষ বোর্ডের আন্ডারে চাই, যে বোর্ডটি কোনো কারচুপি করবে না। যেটা অতীতে ছিল, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল তখন ছিল এবং আমরা সেটা প্রবর্তন করেছিলাম। কাজে এই সিস্টেম একটি সুন্দর সিস্টেম হোক, যেখানে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই মতবাদটি আবার প্রতিষ্ঠিত হোক। এই ধরনের কনসেপ্ট নিয়ে আমরা সাধারণ মানুষকে আরো বেশি, যাতে তারা জনমত সৃষ্টি হয়, এই প্রোগ্রামগুলো আমরা শুরু করব। ধন্যবাদ সবাইকে। বুলবুল ভাই, আপনি বলেছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন করে লাভ নাই, এবং ইশরাক হোসেন আপনি বলেছেন আরো 1000টা নির্বাচন হলেও এই একই রকম হবে। তাহলে আপনারা কি দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে আপনারা যাচ্ছেন? এটা যেটা আমরা বলেছি আমাদের উপলব্ধি থেকে, আগামীতে আপনারা ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে, এটাকে প্রেক্ষাপটে দেখে আমরা কিন্তু জনগণকে এর মধ্যে সম্পৃক্ত করার জন্য, যে এই মার্কা নির্বাচন করে আজকে বাংলাদেশে মানুষকে মেরে ফেলার জন্য নির্বাচন করবে, না শান্তিপূর্ণ ওই ঈদ উৎসব তৈরি করবে, কোনটা, সেটার জন্যই আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা জনগণকে সম্পৃক্ত করব এবং পরবর্তীতে এই সমাবেশ করার পরে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, পার্টির বডি আছে, তাদের সাথে বসে আমরা করব। তারপরে আপনারা আবারও নির্বাচনে অংশগ্রহণ করছেন? সেটা তো আমরা বলিনি যে নির্বাচনে অংশগ্রহণ করতে, এটা পার্টি কি বলেছে এখন পর্যন্ত? না, আপনারা তো এখানে একটা, আমরা তো আমাদের অনুভূতিগুলো বলেছি। সম্মেলনে আপনারা বললেন। না না আপা, আমরা আমাদের অনুভূতিগুলো বলেছি যে এই নির্বাচনে আমাদের কোনো রেজাল্ট নাই, জনগণের কোনো রেজাল্ট নাই, আপনার কোনো রেজাল্ট নাই, সেহেতু আমাদের সেখানে অংশ। ধন্যবাদ।